আবার যদি জোরে জোরে সহবাস করা যায় এবং দীর্ঘ সময় সহবাস করা যায় তাহলে কিন্তু যে জরায়ুর জনিপথের ভিতরে যে ওয়ালের টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো কিন্তু চিড়ে যেতে পারে। আজকে আমার আলোচনার বিষয়, অর্থাৎ কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, সহবাস করলে স্ত্রীর রক্তপাত কেন হয়? ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই কিন্তু এই কমেন্টসটা এখন করে থাকেন যে সহবাস করতে গেলে স্ত্রীর যোনিপথ থেকে রক্তপাত হয়, অর্থাৎ পুরুষাঙ্গের মাথায় রক্ত চলে আসে। এর কারণ কি? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। তো আসলে সহবাস করার পর যে রক্তপাতটা হয়, অর্থাৎ ব্লিডিং আফটার ইন্টারকোর্স, মানে যে সবসময় ভয়াবহ সেটা না। এটা স্বাভাবিক কারণেও কিন্তু এটা হতে পারে। তবে কারণ অনুযায়ী বুঝতে হবে স্বাভাবিক না অস্বাভাবিক। তো অনেকে দেখা যায় যে সমস্যার কারণে এটা হয়ে থাকে, আবার অনেকের এমনিতে হয়ে থাকে। এমনিতে যেটা হয়ে থাকে সেটা অস্বাভাবিক কিনা সেটা প্রথমে বুঝতে হবে। যেমন যখন প্রথম বিয়ে হয়, কারোর দেখা যায় যে একটু বয়স করে বিয়ে হয়, কারোর পিরিয়ড হওয়ার কিছুদিন পরেই বিয়ে হয়। সাধারণত 11-12 বছর বয়সে কিন্তু মেয়েদের পিরিয়ড শুরু হয়, কারোর একটু দেরিতে হয়, 12-13 বছরে হয়ে থাকে। তো এই যে প্রথম যে পিরিয়ডটা হলো তখন কিন্তু তার বয়স একদম কম, সাবালিকা হওয়ার পরেই দেখা গেল 14-15 বছর বয়সে বিয়ে দিল। তা প্রথম যখন বিয়ে দেবে তখন মেয়েদের জনিপথের উপরে হাইমিন নামক একটা অংশ থাকে, অর্থাৎ সতীচ্ছেদ পর্দা যেটাকে বলে। অনেকে যেটাকে নিয়ে কমেন্টস করে থাকেন যে বিয়ে করেছি, স্ত্রীর জনিপথ থেকে রক্ত আসেনি, জরায়ের মুখ ই করার ছিদ্রটা বড় হয়ে গেছে, অর্থাৎ রক্তপাত হয়নি, ইত্যাদি মন্তব্য করে থাকেন। এখন এই রক্তপাত তো আসলে সবসময় হবে না, কারণ প্রথমে যখন বিয়ে হবে বা 13-14 বছর বয়স, 15 বছর বয়স, তখন ছোট থাকে, জরায়ের মুখটাও তখন ছোট থাকে। আর যে সতীচ্ছেদ পর্দা, তার যে হাইমেনটা দিয়ে তো জরায়ের মুখ, জনিপথের মুখ আটকানো থাকে না। আটকানো যদি থাকে তাহলে মাসিক কোথার থেকে হতো? এটা হলো জনিপথের চারপাশে যে আবরণ থাকে, এই আবরণটা কিন্তু অত্যন্ত নরম থাকে। তা অল্প বয়সে বিয়ে করলে এইটা অনেক সময় ছিঁড়ে যায়, তখন এটা রক্তপাত হতে পারে। আর একটু বয়স করে বিয়ে করলে কিন্তু তখন এদেরকে অনেক সময় দেখা যায় যে রক্তপাত হয় না, কারণ সেক্সুয়াল কারণে অনেক সময় অর্গাজম হয়, কামরসটা আসে, তো এটা হয় না। তো অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে এই সতীচ্ছেদ পর্দাটা চিড়ে যায়, তখন রক্তপাত হয়। সেহেতু এটা ভয়ের কোনো কারণ নেই, এটা স্বাভাবিক কারণে কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে কারণ সেটা হলো শুষ্ক যোনিপথ, অর্থাৎ ভ্যাজাইনাল ড্রাইনেস। হরমোনাল পরিবর্তন, মানসিক চাপ বা মেনোপজের কারণে যোনি শুকনা হয়ে যায়। কারণ মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে, এই হরমোনের তারতম্যের কারণে অনেক সময় সেক্স, বিশেষ করে সেক্স যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে কামরস কিন্তু আসবে না। ভোর ফেলে করলেও অর্গাজম হবে না, অর্গাজম না হলে কামরস আসবে না, জায়গাটা পিচ্ছিল হবে না, তখন স্বাভাবিকভাবে কিন্তু সহবাস করা যাবে না। তখন সহবাস করতে গেলে অনেক সময় ঘর্ষণের কারণে সেখান থেকে রক্তপাত হতে পারে, চিড়ে যেতে পারে, ছুলে যেতে পারে এবং জ্বালা যন্ত্রণাও হতে পারে। তো এর জন্য কি করতে হবে? একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে। হরমোনাল সমস্যা হলে হরমোন বৃদ্ধির ওষুধ দিতে হবে, যেন ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়, তার সেক্স উত্তেজনা আসে। আর মেনোপজের কারণে হলেও এটাও চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ঠিক করা সম্ভব, সেহেতু এটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই।
ইনফেকশন ইনফেকশন থেকে অনেক সময় হতে পারে এটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাসের সংক্রমণ হলে যোনির টিস্যু নরম এবং সংবেদনশীল হয়ে যায়। তো তখন যে যোনিপথের ভিতরের যে ওয়াল থাকে, ওয়ালে অসংখ্য টিস্যু থাকে, এই টিস্যুটা অনেক সময় চিড়ে যেতে পারে। তো এই জন্য কি করতে হবে, একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে ইনফেকশন আছে, অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা যে কারণ সেটা হলো সার্ভিক্সের সমস্যা, যেটাকে বলা হয় সার্ভিসাইটিস, অর্থাৎ জরায়ুর মুখে যদি ইনফেকশন হয়, এর থেকে দেখা যায় যে পলিপ হতে পারে, ইনফেকশন হতে পারে। বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক, দীর্ঘদিন ধরে যাদের মাসিক হতে থাকে এবং যদি শ্বেত প্রদাহ অর্থাৎ লিউকোরিয়া যায় দীর্ঘদিন, জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, আবার যদি কেউ ডিএনসি বা এমআর করে, তাহলে বারবার যদি করে, তাহলে জরায়ুর মুখে ওইটা বারবার অতিরিক্ত খোঁচা দেওয়ার কারণে কিন্তু এটা সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে এই কারণগুলো নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। লিউকোরিয়া বন্ধ করতে হবে, যে এইটা সার্ভিসের মুখে যে পলিপস থাকে এইটা ঠিক করতে হবে। তা নাহলে পরবর্তীতে কিন্তু সার্ভিসের মুখে ক্যান্সার কিন্তু হতে পারে। মেয়েদের শরীরে সব থেকে বেশি ক্যান্সারের জীবাণু থাকে কিন্তু স্তনে টিউমার বা লাম্প হলে, এবং যোনিপথে বিশেষ করে সার্ভিসাইটিস হলে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেশি থেকে যায়। তো এই সময় সহবাস করলে কিন্তু জরার মুখের থেকে কিন্তু এক ধরনের রক্ত আসে। তা এই জন্য চিকিৎসা নিতে হবে। এখানে মেমোগ্রাফি, আলট্রাসোনোগ্রাম করলে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কি, সেইভাবে চিকিৎসা নিতে হবে। আবার যদি জোরে জোরে সহবাস করা যায় এবং দীর্ঘ সময় সহবাস করা যায়, তাহলে কিন্তু যে যোনিপথের ভিতরে যে ওয়ালের টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলো কিন্তু চিড়ে যেতে পারে বা চিড়ে যায় এবং দীর্ঘ সময় সহবাস করলে। এই জন্য সহবাসের সময় কি করতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা আনতে হবে, মনে করতে হবে যে সহবাসে যাচ্ছি নিজের সুখ নিতে, স্ত্রীকে সুখ দিতে। এই জন্য ধীর স্থিরভাবে ভালোবাসার মাধ্যমে সহবাসের কাজটা সম্পন্ন করতে হবে। সর্বশেষ যে সমস্যাটার কারণে হয়ে থাকে সেটা হলো হরমোনাল পরিবর্তন বা গর্ভ নিরোধক পিল। তো অনেকে দেখা যায় যে গর্ভধারণ যেন না হয়, জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে, বিভিন্ন ইনজেকশন নিয়ে থাকে। এই হরমোনের তারতম্যের কারণে ভিতরে ইনফেকশন হয়, তখন এর থেকে সহবাস করলে সেখান থেকে রক্তপাত হতে পারে। এই জন্য ভালো করে বুঝে শুনে পরিবার পরিকল্পনার লোকের সঙ্গে, যে কর্মীরা থাকেন, যে মাঠ কর্মী থাকেন তাদের, এবং একজন FWV থাকেন, তো FWV তাদের সঙ্গে কথা বলে পরামর্শ করে যেটা দিলে সংবেদনশীল হবে এবং সহনশীল হবে, সেই জন্ম নিয়ন্ত্রণের পিল বা ইনজেকশন যেটাই হোক ব্যবহার করতে হবে। তো তা না করলে দেখা সহবাসের সময় ওখান থেকে ব্লিডিং হতে পারে। আবার গর্ভাবস্থায় যদি সহবাস করা যায়, তখনই কিন্তু ব্লিডিং হতে পারে। কারণ প্রথম 3 মাস কিন্তু জরায়ুর মুখটা কিন্তু অত্যন্ত নরম থাকে। বাচ্চা যখন পেটে আসে তখন জরায়ুর মুখ কিন্তু বন্ধ হয়ে যায়, ব্লিডিং বন্ধ হয়ে যায়। অনেকের কিন্তু আবার ব্লিডিং হতে থাকে, প্রতি মাসে মাসে হয়, সেটা রেয়ার, খুবই কম। তো এই 3 মাস পর্যন্ত কিন্তু খুব ঝুঁকি থাকে, বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, আবার লাস্টের 2 মাস। তা এই সময় সহবাস করলে অনেক সময় যেহেতু জরায়ুর মুখ নরম থাকে, ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এবং রক্তপাত হতে পারে। তো এই জন্য যদি এই সমস্যা দেখা যায়, তাহলে অবশ্যই গাইনোলজি একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং যতদূর সম্ভব এই গর্ভাবস্থায় সহবাস এড়িয়ে চলতে হবে। তো এখন যদি এই সমস্যাগুলো হয়, তো কি করতে হবে? যখন দেখা যাবে যে অতিরিক্ত
ব্লিডিং হচ্ছে তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ব্যথা বা দুর্গন্ধ বা অস্বাভাবিক ছিঁড়া হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গর্ভবতী অবস্থায় রক্তপাত হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর স্বাভাবিক অবস্থায় যখন প্রথম বিয়ে হয়েছে, বাসর ঘরে রক্তপাত হলে ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, 2-1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। তো আসলে কোনো কিছু নিয়েই কিন্তু অবহেলা করা যাবে না। কারণ মনে রাখতে হবে যে মেয়েদের ক্যান্সারের জীবাণু কিন্তু জরায়ুর মুখে খুব বেশি থাকে। এইজন্য ঝুঁকি নেওয়া যাবে না, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।